নমস্কার, হেলথ এক্সপ্রেসে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সায়ন্তনী। আজ আমরা শিশু রোগ নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে দুর্গাপুরের হেলথ ওয়ার্ল্ড হসপিটালস থেকে শিশু রোগ বিশেষজ্ঞ ডক্টর চন্দ্রশেখর দে এই মুহূর্তে সরাসরি স্টুডিওতে উপস্থিত রয়েছে। নমস্কার ডাক্তার। তো সিজন চেঞ্জ হওয়ার জন্য আমরা প্রায়ই দেখতে পাই যে অনেক বাচ্চার হয়তো সর্দি কাশি হচ্ছে বা জ্বর হচ্ছে। আজ একটু এইসব নিয়েই আমরা আলোচনা করব। তো বাচ্চাদেরকেই আমরা দেখি সবার আগে হয়তো তারা জ্বরে পড়লো, তো এই মুহূর্তে বাবা মাদের কি করণীয়? হ্যাঁ, মানে সিজন চেঞ্জ হলে দুটো জিনিস খুব কমনলি বাচ্চাদের হয়। এক হচ্ছে যে কোনো সিজন চেঞ্জে ভাইরাস ইনফেকশন বেড়ে যায়। তো ভাইরাস ইনফেকশনের ফিচার্স কী হবে? সর্দি কাশি, নাক দিয়ে জল। তো এইগুলো ইনভেরিয়েবলি যে কোনো সিজন চেঞ্জে মোস্ট অফ দ্য বাচ্চার হয়। তো প্রিকশনস বলতে যেটা বাচ্চাকে একটু সাবধানে রাখা, যদি কারোর সর্দি কাশি রয়েছে সেখান থেকে বাচ্চাকে একটু দূরে রাখা, আর ইমিডিয়েটলি এইগুলো আমরা প্রিভেনশনের জন্য করতে পারি। আর কিছু কিছু বাচ্চাদের অ্যালার্জির ধাপ থাকে, যে ধুলোতে, বালিতে বা ওয়েদার চেঞ্জে, ঠান্ডায়। তো তাদের যে জিনিসে অ্যালার্জিতে আছে, যেমন কারো যদি ঠান্ডায় অ্যালার্জি থাকে, তো কোল্ড এক্সপোজার যতটা সম্ভব অ্যাভয়েড করা, ঠান্ডা যাদের কোল্ড লেগে আছে ঠান্ডা জল না খাওয়া বা আইসক্রিম, এগুলো অ্যাভয়েড করা যতটা সম্ভব। তো এই দুটো জিনিস। আর সেকেন্ড হচ্ছে যে যদি কারোর নন অ্যালার্জি হিস্ট্রি থাকে, তাদের অনেক সময় ওর পরে শ্বাসকষ্ট হতে পারে, অ্যাস্তমার দিকে যেতে পারে। তো সেই জন্য কসাস থাকা, যদি কোনো রকম লক্ষণ আসে তো ইমিডিয়েটলি ডাক্তারের সঙ্গে কনসাল্ট করা। সেকেন্ড হচ্ছে যে কিছু কিছু ভাইরাস ইনফেকশনের, পার্টিকুলার ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিন অ্যাভেলেবেল আছে। তো সেগুলো বাচ্চাদেরকে ভ্যাকসিনেট করা। 5 বছর বয়স পর্যন্ত ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিন আমাদের ইন্ডিয়ান একাডেমি অফ পিডিয়াট্রিক্সের রেকমেন্ডেশন আছে। তো সেগুলো যদি সম্ভব হয় দেওয়া, তাতে কিছুটা প্রোটেকশন থাকে। কিছু এমন খাওয়া দাওয়া বিশেষ যেগুলোর থেকে ইমিউনিটি বাড়বে? ইমিউনিটির বাড়ানোর জন্য আলাদা করে কিছু খাওয়া দাওয়া হয় না। নর্মালি আমাদের যেটা নর্মাল ডায়েট বলা হয়, সেটা বিভিন্ন বয়সের জন্য বিভিন্ন রকম। বাচ্চা যেমন খেতে পারবে, যেমন 6 মাস থেকে 1 বছর বাচ্চা যারা রয়েছে তারা তো খুব একটা শক্ত খাবার খেতে পারবে না, বাট যে নর্মাল খাবারটাই নরম করে তাদেরকে খাওয়ানো। যদি বাচ্চা ভালো করে খাওয়া দাওয়া করে, সেটা যে বয়সে যেটা খাবে সেটাই ব্যালেন্স ডায়েট ইনক্লুডিং কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট সব কিছুই খাবে, তাহলে ইমিউনিটি এমনিই বাড়বে। সেকেন্ড হচ্ছে যে ইমিউনিটির জন্য যেটা লাগে সেটা হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে ইমিউনিটি না, মানে বাচ্চাদের রক্তাল্পতা হয়, হ্যাঁ, তো সেখানে অনেক সময় আয়রন ডেফিসিয়েন্সি থাকে, তো সেগুলো ডিটেক্ট করে আয়রন দেওয়া। এগুলো করলে অনেকটাই আমাদের রোগ থেকে আমরা দূরে থাকতে পারবো। আর প্যানিক না করা, আলাদা করে যে বিশেষ কিছু খাবার দিতেই হবে না হলে ইমিউনিটি বাড়বে না, এরকম কোনো ব্যাপার নেই, একদমই ভাবার কিছু নেই। ঘরের খাবার যেটা বড়রা খাই ব্যালেন্সড ওয়েতে, সব কিছু, ভাত, ডাল, ডালের মধ্যে প্রোটিন পাবে, ডিমের মধ্যে প্রোটিন পাবে, ছোট মাছ তার মধ্যে প্রোটিন পাবে। তো যেগুলো ইউজুয়ালি আমরা খাই বিভিন্ন সময়, যেটা সিজনাল, তো সেগুলো খেলেই ইমিউনিটি বাড়বে, আলাদা করে কিছু খাওয়ার প্রয়োজন নেই। আচ্ছা, এবার একটু চিকেন পক্সে আসবো। বেশ। বাচ্চাদের ক্ষেত্রে তো প্রায়ই দেখা যায়, তো সিমটম কি কি হতে পারে, মানে কি থেকে বুঝবো যে আমাকে? চিকেন পক্স ভ্যারিসেলা বলে একটি ভাইরাস দ্বারা হয়, এবং তার সিমটমস মেনলি দুটো। এক হচ্ছে জ্বর, আর 2 নম্বর হচ্ছে গায়ে র্যাশ। এবং গায়ে যে র্যাশটা বেরোয় সেটা খুব টিপিক্যাল, মানে মানে আমি 6 ফুট দূর থেকে বাচ্চাকে দেখেই বলে দিতে পারবো তার চিকেন পক্স হয়েছে কি হয়নি, র্যাশটা দেখে, এতটাই টিপিক্যাল। সেটা কিরকম হয়? জল ভরা র্যাশ হয়। তো এইগুলো হচ্ছে, কোনো বাচ্চার যদি ওরকম র্যাশ বেরোয়, সঙ্গে জ্বর থাকে, তো ভেরি লাইকলি বাচ্চার চিকেন পক্স হয়েছে, এবং ডাক্তারের সঙ্গে কনসাল্ট করতে হবে সেক্ষেত্রে। এই ক্ষেত্রে ট্রিটমেন্ট কি রয়েছে? ট্রিটমেন্ট বেশিরভাগ ক্ষেত্রে কিছু লাগে না, মানে বাচ্চাকে আলাদা করে ওষুধ দেওয়ার কিছু নেই। সেলফ লিমিটিং ডিজিজ নিজে থেকে আস্তে আস্তে কমে যায়। কিছু প্রিকশনস নেওয়ার আছে যাতে কোনো কমপ্লিকেশনস না হয়। চিকেন পক্সের পরে অন্যরকম কমপ্লিকেশনস হয়, পার্টিকুলারলি নিউমোনিয়া। তো বাচ্চাকে আইসোলেটেড রাখা, তার দুটো কারণ: বাচ্চাকে প্রোটেক্ট করা, এবং তার থেকেও বেশি বাচ্চার থেকে যাতে অন্যদের না হয় তাদেরকে প্রিভেনশন করা, তো যাতে ইনফেকশনটা না ছড়ায়। আমাদের একটা প্রচলিত আছে যে মায়ের দয়া হয়েছে, বাচ্চাকে একটা আলাদা ঘরে রাখতে হবে। তো এই প্রচলনটা এখান থেকেই এসছে খুব সম্ভবত, যে তাকে আইসোলেট করো যাতে ইনফেকশনটা আরও স্প্রেড না করে, এবং মানুষের মধ্যে সেটা বোঝানোর জন্য মায়ের দয়া দিয়ে যাতে মানুষ জিনিসটাকে মানে। তো ব্যাপার হচ্ছে যে মানুষ তাকে আইসোলেট করো, তাকে খাবার দাও। কোনো যেটা খুব একটা কমন প্রথা আছে যে যখন চিকেন পক্স হয়েছে তখন কিছু খাওয়া যাবে না, সব সেদ্ধ খেতে হবে, না, একদমই না।
ভালো খাবার দিতে হবে যেটা বাচ্চা খেতে পারছে, হজম করতে পারছে, কারণ সেই সময় তার ইমিউনিটি বাড়াতে হবে। ইমিউনিটি বাড়ানোর উপায় হচ্ছে ভালো খাবার, ব্যালেন্স ডায়েট, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট সব কিছু দিয়ে, যাতে সে আরও ইনফেকশন প্রোন না হয় সেই দিকটা দেখা। সেদ্ধ খেতেই হবে এরকম ব্যাপার নেই। যদি বাচ্চা তেল মশলা খেতে না পারছে, তাকে যেটা ঘরে নর্মাল খাবার হয় সেটা দেওয়া দরকার আছে, আলাদা করে রিচ খাবার দেওয়ার দরকার নেই। 2 নম্বর হচ্ছে ট্রিটমেন্ট যাদের ইমিউনো কম্প্রোমাইজড। কিছু কিছু বাচ্চা থাকে ইমিউনো কম্প্রোমাইজড। ইমিউনো কম্প্রোমাইজ মানে বাবা মার মনে হলে যে বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তা নয়। কিছু ডিফাইন্ড এন্টিটি আছে ইমিউনো কম্প্রোমাইজড, যেমন কেউ যদি অনেকদিন ধরে স্টেরয়েড খায়, যদি কারোর অনেকদিন ধরে হার্টের রোগ আছে, লিভারের রোগ আছে, কিডনির রোগ আছে বাচ্চাদের, তাদের ক্ষেত্রে ওষুধ আছে অ্যান্টিভাইরাল, যেটা নির্দিষ্ট কোর্স দেওয়া হলে বেশিরভাগ ক্ষেত্রে ঠিক হয়ে যায়, কমপ্লিকেশনস হয় না। কতদিনের মধ্যে ঠিক হয়ে যাবে চিকেন পক্স? ইউজুয়ালি এটা ভ্যারি করে, মোটামুটি 2 সপ্তাহের মধ্যে সমস্ত র্যাশ, যেটা ওই জল ভরা জিনিসটা হয়, ওটা আস্তে আস্তে শক্ত হয়, কালো হয়, তারপর ওটা উঠে যায়। ইউজুয়ালি 7 to 14 days এর মধ্যে এটা ঠিক হয়ে যায়। বাচ্চাদের মধ্যে অনেক সময় দেখা যায় যে খিদে পাচ্ছে না বা খেতে চাইছে না, ঠিক এই সময় মানে কিভাবে বুঝবো যে এর থেকে কোনো রোগ হয়েছে তার জন্য, নাকি এমনিই হতে পারে? না, বেসিক্যালি বাচ্চাদের বেসিক্যালি তারা অনেক সময় পার্টিকুলারলি এই 3-4 বছর পর্যন্ত, 2 থেকে 4 বছর বাচ্চারা প্রচন্ড অ্যাডভেঞ্চারাস। তারা যেটাই দেখছে সেটাই এক্সপ্লোর করার চেষ্টা করে। সেটা করতে করতে তাদের সেই দিকে এতটাই মনোনিবেশ থাকে যে সবসময় তারা খাবার চাইছে না, বা খাবার দিতে চাইলে খেতে চাইছে না। তো এটা খুব কমন একটা কমপ্লেন যেটা আমি সবসময় শুনি, যে বাচ্চা খেতে চাইছে না, বাচ্চা খাওয়ার ইচ্ছে নেই। বেশিরভাগ ক্ষেত্রেই বাচ্চাদের কোনো সমস্যা থাকে না, এবং এটা নিয়ে চিন্তার কিছু নেই। যদি কখনো এরকম হয় যে বাচ্চা খাচ্ছে না কিন্তু বাচ্চা ঝিমিয়ে যাচ্ছে, বাচ্চার পেচ্ছাপ কমে যাচ্ছে, তাহলে সেটা চিন্তার কারণ। কোনো বাচ্চা জ্বর আসছে, খাচ্ছে না, ঝিমিয়ে যাচ্ছে, পেচ্ছাপ কম করছে, তাহলে চিন্তার কারণ আছে। কিন্তু যদি বাচ্চা অ্যাক্টিভ থাকে, প্লেফুল থাকে, পেচ্ছাপ ঠিক করে, তাহলে শুধু কম খাওয়ার জন্য চিন্তার একদমই কোনো কারণ নেই। তো এবার একটু অ্যালার্জিজের দিকে আসবো। একটু আগে আপনি বলছিলেন কি কি ধরনের অ্যালার্জি তাদের হতে পারে? বেসিক্যালি অ্যালার্জি এমন একটা জিনিস, যে কোনো জিনিসই হতে পারে, কোনো কিছু নেই যে একটা, বাট মোস্ট কমনলি আমরা যেটা দেখি ধুলোতে এবং ঠান্ডা। কোল্ড অ্যালার্জি খুব কমন বাচ্চাদের ক্ষেত্রে, এবং ডাস্ট অ্যালার্জি, এবং বেশিরভাগ ক্ষেত্রে এগুলোতে ফ্যামিলি হিস্ট্রি থাকে, মানে বাড়িতে কারোর হয়তো ধুলো অ্যালার্জি আছে, ঠান্ডা অ্যালার্জি আছে, মানে ধুলো বা ঠান্ডা এক্সপোজার আসলে তাদের হাঁচি কাশি হচ্ছে। তো এগুলো খুব কমন। আরও কিছু কিছু ক্ষেত্রে চিংড়ি, বেগুন, ডিম, যেগুলো বড়দেরও হয় বাচ্চাদেরও হতে পারে। তো কি করে বুঝবো? বোঝার উপায় সবচেয়ে ভালো যে এই জিনিসটা সংস্পর্শে আসলে বাচ্চার সমস্যা, যেমন ধুলো সংস্পর্শে আসলে কাশি হচ্ছে, হাঁচি হচ্ছে, ঠান্ডা জল খেলেই বাচ্চার সবসময় গলা ধরে যাচ্ছে, সর্দি হচ্ছে, তো লাইকলি তাদের ডাস্ট এবং কোল্ড অ্যালার্জি আছে। আবার ধরুন কারোর হয়তো চিংড়ি খেয়েছে, আগে কোনোদিন খায়নি, ফার্স্ট টাইম খেয়েছে, গায়ে র্যাশ বেরিয়ে গেল, পেট ব্যথা করছে, বমি করছে, তো এটা থেকেও বোঝা চিংড়ি অ্যালার্জি হয়। আরও একটা খুব কমন অ্যালার্জি যেটা আমরা দেখি, সেটা হচ্ছে কাউ মিল্ক প্রোটিন অ্যালার্জি। গরুর দুধে যে প্রোটিনটা থাকে সেটা থেকে অনেকের অ্যালার্জি হয়। তার টিপিক্যাল ফিচার্স হচ্ছে যে গরুর দুধ খেলেই পাতলা পায়খানা, পেটে ব্যথা, বমি, না খেলেই ঠিক আছে। তো এইগুলো হিস্ট্রি থেকে বোঝা যায়। কিছু কিছু ক্ষেত্রে আমরা টেস্ট করে দেখতে পারি, স্পেসিফিক অ্যালার্জেন টেস্ট বলা হয়। তো সেটা ব্লাড টেস্ট করে কোন কোন সম্ভাব্য অ্যালার্জেন রয়েছে সেটা আমরা ব্লাড টেস্ট করে আইডেন্টিফাই করতে পারি। তো এই অ্যালার্জিগুলো কি কখনো সিভিয়ার হতে পারে? হ্যাঁ, একদম হতেই পারে। পার্টিকুলারলি সিভিয়ার আমরা দেখি যে শ্বাসকষ্ট নিয়ে আসছে, সর্দি কাশি হয়েছে, শ্বাসকষ্ট নিয়ে আসছে। তো এটাই আমি প্রথমে যেটা বলছিলাম, যদি কোনো বাচ্চার বা ফ্যামিলিতে অ্যালার্জির হিস্ট্রি আছে, তো বাচ্চা যদি সর্দি কাশি হয়, তাহলে কনসাস থাকতে হবে যে শ্বাসকষ্টর দিকে যাচ্ছে কি না। যদি খুব সহজভাবে বুঝিয়ে বলি, তাহলে হচ্ছে যে সর্দি কাশি মানে অ্যালার্জিটা নাকে এবং মুখের মধ্যে আবদ্ধ রয়েছে, সেটাই যখন ফুসফুসের মধ্যে চলে যাবে তখন শ্বাসকষ্ট হবে। ফুসফুসের যে নালী রয়েছে, আমাদের শ্বাসনালী রয়েছে, সেখানে যদি অ্যালার্জির প্রবণতা দেখা দেয়, তাহলে ফুসফুসের নালীগুলো ছোট হয়ে যায়, তখন শ্বাসকষ্ট আরম্ভ হয়। তো যে কোনো বাচ্চা যদি অ্যালার্জির হিস্ট্রি থাকে, সর্দি কাশি থাকে, তো বাবা মাকে কনসাস থাকতে হবে যে কোনো রকমভাবে ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে কিনা, বুক নিঃশ্বাস নেওয়ার সময় ভেতর দিকে ঢুকে যাচ্ছে কিনা, তাহলে একটা অ্যালার্জি জনিত শ্বাসকষ্ট হচ্ছে বলে আমাদের ধরে নিতে হবে। প্যানক্রিয়াটাইটিস, এটা আমরা বড়দের মধ্যে বেশি দেখি হতে, বাচ্চাদের মধ্যেও কি হতে পারে? হয়, বাচ্চাদের মধ্যে হয়, বাট বড়দের মতো অতটা হয় না।
বড়দের ক্ষেত্রে যেটা খুব কমন কারণ আমরা দুটো পাই, সেটা হচ্ছে যে স্টোন আর হচ্ছে যে অ্যালকোহলিজম, মদ্যপানের জন্য। বাচ্চাদের ক্ষেত্রে এগুলো অতটা কমন নয়, মদ্যপান তো বাদই দিন। মোস্ট কমন যেটা দেখা যায় সেটা হচ্ছে ভাইরাস ইনফেকশন। বাচ্চাদের প্যাঙ্কিয়াটাইটিস অতটা কমন না এবং অতটা সিভিয়ারও হয় না, বাট কিছু কিছু আমরা বেশ কিছুদিন আগেও আমরা পেয়েছিলাম খুব সিভিয়ার প্যাঙ্কিয়াটাইটিস। তো ইউজুয়ালি দেখা যায় গেছে যে মোটামুটি 30% ক্ষেত্রে সমস্ত পরীক্ষা নিরীক্ষার পরেও কোনো কারণ খুঁজে পাওয়া যায় না, যেটাকে বলা হয় ইডিওপ্যাথিক। তাছাড়া যেগুলো কমনলি পাওয়া যায় সেটা হচ্ছে ভাইরাস ইনফেকশনের জন্য, স্টোন জাতীয় কোনো রোগের জন্য এবং জেনেটিক কারণ, কোনো কোনো জিনগত কারণেও এরকম প্যাঙ্কিয়াটাইটিস হতে পারে। প্যাঙ্কিয়াটাইটিস মানে আমাদের পেটের মধ্যে যে অগ্নাশয় বলে অঙ্গটি রয়েছে সেইখানে প্রদাহ বা ইনফ্লামেশন হচ্ছে। এটা বাচ্চাদের জন্য কতটা ক্ষতিকারক? মানে বাচ্চাদের জন্য ক্ষতিকারক বলতে প্রথম কথা হচ্ছে যে প্যাঙ্কিয়াটাইটিস সিমটমস, মানে বাবা মা বুঝবেন কি করে প্যাঙ্কিয়াটাইটিস হতে পারে। সিমটমস অন্যান্য পেট ব্যথা, মানে বেসিক্যালি আসে পেট ব্যথা, বাচ্চার পেট ব্যথা, এটা হচ্ছে মেইন সিমটম। পেট ব্যথার বাচ্চাদের অনেক রকম কারণ হতে পারে। এমনি যেটা গ্যাস্ট্রোএন্টারাইটিস, পাতলা পায়খানা, তার জন্য পেট ব্যথা হতে পারে। পরিষ্কার করে যদি পটি না হয় তার জন্য পেট ব্যথা হতে পারে। তো যদি পেট ব্যথা নর্মাল ওষুধে কমছে না, যেগুলো পেট ব্যথা ওষুধ দেওয়া হচ্ছে, বা পেট ব্যথা খুব সাংঘাতিক রকম হচ্ছে, বাচ্চা ছটফট করছে, তাহলে সবসময় প্যাঙ্কিয়াটাইটিস হয়েছে কিনা আমাদেরকে মাথায় রাখতে হবে এবং সেই অনুযায়ী আমাদেরকে ইনভেস্টিগেশন করতে হবে। আমরা ফিরে আসবো আলোচনায়। সঙ্গে একজন দর্শক বন্ধু রয়েছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার। নমস্কার ম্যাডাম, নমস্কার ডাক্তার বাবু। বলছি আমার ছেলের 5 বছর বয়স, তো এখন তো সিজন চেঞ্জের সময়, একটা বাচ্চাদের সর্দি কাশি তো রয়েছেই, তো সেক্ষেত্রে বাচ্চারাকে কিভাবে নিরাপদে রাখবো? আর আরেকটা হচ্ছে ওর একটা প্রবলেম যেটা, সেটা হচ্ছে ওর কিছু মানে অল্প কিছু একটু খেলেই ওর গ্যাস হয়ে যায়। তো এই সমস্যাটা কিভাবে ওকে সুরক্ষিত রাখা যাবে যদি একটু বলেন। ঠিক আছে, আপনি অনুষ্ঠান দেখতে থাকুন। প্রথম হচ্ছে যে ওয়েদার চেঞ্জের সময় বাচ্চাকে কিভাবে প্রোটেক্টেড রাখবো, সেটা হচ্ছে যে প্রথমেই আমি এটা বলেছিলাম, সেটা হচ্ছে যে যদি কারো সর্দি কাশি হচ্ছে বা হাঁচি হচ্ছে, কাশি হচ্ছে, সেখান থেকে যদি সম্ভব হয় বাচ্চাকে দূরে রাখা, এবং এই সর্দি কাশির সময়ে বাচ্চাকে যাতে হাইড্রেশন ঠিক থাকে, ওয়াটার ইনটেক ঠিক থাকে, এটা খেয়াল রাখা। এর বেশি কিছু ঠান্ডা যাতে এক্সপোজার না হয়, যতটা সম্ভব অ্যাভয়েড করা যায় সেটা করা যায়, কিন্তু প্র্যাকটিক্যালি বলতে গেলে এর বেশি কিছু করার থাকে না। মানে সব সময় যে আমি এটাকে অ্যাভয়েড করতে পারবো তা নয়। ওয়েদার চেঞ্জে বাচ্চাদের সর্দি কাশি হয় এবং সমস্ত রকম প্রিকশনস নিলেও হতে পারে। যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে যে প্রিভেনশন, যে ভাইরাসের জন্য আমাদের ভ্যাকসিন অ্যাভেলেবেল আছে, পার্টিকুলারলি ইনফ্লুয়েঞ্জা খুব কমন আমাদের এই সর্দি কাশির জন্য। 5 বছর পর্যন্ত বয়সের বাচ্চাদের আমরা ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনেশন করতে পারি, যাতে এই রোগটা না হয় বা হলেও খুব মারাত্মক জায়গায় না যায়। এটা 1 নম্বর প্রিভেনশন। 2 নম্বর হচ্ছে বাচ্চাদের যে সর্দি কাশি রয়েছে সেখান থেকে যাতে আমরা কিছুটা অ্যাভয়েড করতে পারি। এর বেশি সত্যি কথা বলতে আমরা খুব বেশি প্রিভেন্ট করতে পারবো না। সেকেন্ড যেটা উনি বললেন যে সেকেন্ড কোশ্চেনটা একটু খেলেই গ্যাস হয়ে যায়, একটু খেলে গ্যাস হয়ে যায়। এই যে একটু খেলেই গ্যাস হয়ে যাচ্ছে, এটা খুব কমন প্রবলেম। বেশিরভাগ ক্ষেত্রে যেটা দেখা যায়, অ্যাকচুয়ালি মেন সমস্যা যেটা হচ্ছে সেটা হচ্ছে ঠিকমতো পটি হচ্ছে না। আমি দেখেছি ম্যাক্সিমাম বাচ্চাদের যাদের এই সমস্যা রয়েছে রেগুলার পটি করছে না। তার কারণ হচ্ছে পটির অভ্যাসটা তৈরি করানো হচ্ছে না। আমরা বড়রা যেমন প্রতিদিন আমরা বাথরুম যাই, একটা সময়ে বাচ্চাদেরকেও সেরকম পটির অভ্যাসটা করাতে হবে। একটা টাইম ফিক্সড করে পায়খানায় বসাতে হবে এবং 15-20 মিনিট যেন বসে থাকে, হোক বা না হোক, তাতে অভ্যাসটা তৈরি হবে। পায়খানা যদি পরিষ্কার হয় গ্যাসের সমস্যা থাকবে না। সেকেন্ড যেটা গ্যাসের যেটা হয় সেটা হচ্ছে কোনো কোনো খাবারে অ্যালার্জি। মোস্ট কমন যেটা আমরা দেখি যে কাউ মিল্ক প্রোটিন অ্যালার্জি, গরুর দুধ খেলে একটু সমস্যা হচ্ছে। তো পার্টিকুলার কোনো খাবারের পরে এই জিনিসটা হচ্ছে কিনা সেটা বাবা মাকে বের করতে হবে। যদি সেরকম কিছু পাওয়া যায় সেই খাবারটা অ্যাভয়েড করতে হবে। সঙ্গে আরো একজন দর্শক বন্ধু রয়েছেন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ, আমি তানিয়া বলছি, জয়পুর থেকে। হ্যাঁ, বলুন। আমার বেবির বাচ্চা, ওর 8 বছর বয়স, এখন স্কুলে যাচ্ছে। এবার স্কুল থেকে এসে প্রচন্ড টায়ার্ড হয়ে যাচ্ছে, খাওয়ার কোনো ইচ্ছে থাকছে না, বমি করছে। তো আরো তো গরম পড়বে, তো এই বাঁচার জন্য কি করতে পারি? ঠিক আছে, আপনি দেখতে থাকুন অনুষ্ঠান। আচ্ছা, প্রশ্ন যেটুকু আমি বুঝতে পারলাম সেটা হচ্ছে বাচ্চা 8 বছর বয়স বললেন, তাই না? স্কুল থেকে আসার পরে টায়ার্ড হয়ে যাচ্ছেন এবং বমি করছে। আচ্ছা, যদি এটা প্রত্যেক দিন হয়, মানে আমি বলতে চাইছি এটা 1 মাস 2 মাস ধরে চলছে, তাহলে অন্য কথা। বা যদি এটা রিসেন্ট কিছু দিনের জন্য হয়, 2-3 দিনের জন্য হয় বা 1 সপ্তাহের জন্য হয়, তাহলে ব্যাপারটা একটু অন্যরকম।
যদি দেখা যায় যেটা এক সপ্তাহ মতো এরকম হচ্ছে বা 2-3 দিনের জন্য হচ্ছে, তাহলে হয়তো কোনো গ্যাস্ট্রাইটিস জাতীয় কিছু হয়েছে, হয়তো কোনো ভাইরাস ইনফেকশন বা কোনো খাবার ঠিকমতো হজম হচ্ছে না, যে জন্য হতে পারে বমি। বা যদি এটা লং টার্মে হচ্ছে, তাহলে ডিটেল ইনভেস্টিগেশন লাগবে, কেন এতদিন ধরে কন্টিনিউয়াসলি বমি হচ্ছে, অনেক রকম রোগে হতে পারে, তার ডিটেল ইনভেস্টিগেশন করতে হবে। আর সেকেন্ড যেটা, টায়ার্ড হয়ে যাচ্ছে, টায়ার্ড হয়ে যাওয়ার, এখন গরমকাল, বাচ্চা ঘামবে, তো ঘামলে আমাদের শরীরে ইলেকট্রোলাইট লস হয়, পার্টিকুলারলি পটাশিয়াম লস হয়। তো পটাশিয়াম যদি শরীর থেকে বেরিয়ে যায়, আমাদের উইকনেস লাগে। তো সেক্ষেত্রে আমি সাজেস্ট করব ওআরএস খাওয়ানোর জন্য। ইনকেস যদি ওআরএস বাচ্চা খেতে না চাইছে, অনেক সময় ওআরএসের টেস্টের জন্য বাচ্চা খেতে চায় না, সেক্ষেত্রে নুন চিনি দিয়ে শরবত উইথ লেবু, একটু কাগজি লেবু দিয়ে নুন চিনি শরবত করলে অলমোস্ট ওআরএসের মতোই কাজ করবে। তো এইগুলো করে দেখা যেতে পারে। আমরা এর আগে আলোচনা করছিলাম প্যানক্রিয়াটাইটিস নিয়ে বাচ্চাদের ক্ষেত্রে। তো সিমটম তো আমরা জানলাম, ট্রিটমেন্ট কিভাবে হয়? ট্রিটমেন্ট হচ্ছে, প্যানক্রিয়াটাইটিস একটি মানে মারাত্মক রোগ, এবং প্যানক্রিয়াটাইটিসের কোনো স্পেসিফিক ট্রিটমেন্ট নেই, মানে এমন কোনো ওষুধ দিলাম সঙ্গে সঙ্গে ঠিক হয়ে গেল। প্যানক্রিয়াটাইটিসের ট্রিটমেন্ট হচ্ছে সাপোর্টিভ, মানে স্যালাইন দেওয়া, ব্যথার ওষুধ দেওয়া, বাচ্চাকে কন্টিনিউয়াসলি মনিটর করা, খাবার কখন শুরু করব, কিভাবে শুরু করব, এই সমস্ত কিছুর উপরে। এবং প্যানক্রিয়াটাইটিস বিভিন্ন ভ্যারাইটির হয়, মাইল্ড, মডারেট, সিভিয়ার, মানে অল্প খারাপ, মোটামুটি খারাপ, খুব খারাপ। তো ট্রিটমেন্ট তো সেই অনুযায়ী ভ্যারি করে, কার কতদিন স্যালাইন দেবো, কীরকম ব্যথার ওষুধ দেবো। তো এটা পুরোপুরি ভর্তি করে চিকিৎসা করার উপর নির্ভর করছে। কিছুদিন আগে আমাদের কাছে একটি বাচ্চা এসেছিল, আমি চাইবো যদি আপনি দর্শক বন্ধুদের আমাদের একটু বলেন সেই নিয়ে। হ্যাঁ, আমাদের কাছে একটি বাচ্চা এসেছিল, 2 বছর বয়স, পেটে ব্যথা নিয়ে প্রচণ্ড রকম। যখন এসেছিল তখন বাচ্চার শারীরিক অবস্থা খুব একটা ভালো ছিল না, শ্বাসকষ্ট হচ্ছিল, পেটে প্রচণ্ড ব্যথা হচ্ছিল, বাচ্চার ভাইটালস, মানে যেটা আমরা বলি হার্ট রেট, ব্লাড প্রেশার, রেসপিরেটরি রেট, অক্সিজেন লেভেল, সবগুলোই গন্ডগোল ছিল, অক্সিজেন লাগছিল, শ্বাসকষ্ট হচ্ছিল। তো ইউএসজি, সিটি স্ক্যান, ব্লাড টেস্ট এগুলো করে আমরা যেটা বের করলাম যে বাচ্চার প্যানক্রিয়াটাইটিস হয়েছে, এবং খুব সিভিয়ার প্যানক্রিয়াটাইটিস। সিটি স্ক্যানে একটা স্কোর হয়, এবং তাতে দেখা গেল খুব সিভিয়ার প্যানক্রিয়াটাইটিস এবং নেক্রোটাইজিং প্যানক্রিয়াটাইটিস। নেক্রোটাইজিং মানে জায়গার প্যানক্রিয়াসের বেশ কিছু অংশ নষ্ট হয়ে গেছে, মানে প্যানক্রিয়াসের বেশ কিছু অংশ পুরোপুরি মরে গেছে, কিছু অংশ জীবিত আছে প্যানক্রিয়াস, কিছু অংশ মরে গেছে। এটা হচ্ছে খুব সিভিয়ার ফর্ম অফ প্যানক্রিয়াটাইটিস। তো ভর্তি করার পরে তারপর দেখলাম যে বাচ্চার মাল্টি অর্গান ডিসফাংশন হচ্ছে। মাল্টি অর্গান ডিসফাংশন বলতে তার শ্বাসকষ্ট হচ্ছে, তার কিডনি ফেলিওরের দিকে যাচ্ছে, তার লিভার ইনভলভমেন্টও ছিল, গোটা শরীরে জল জমেছে, পেটে, বুকে। তো ট্রিটমেন্ট করার পরে আস্তে 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 বাচ্চা সুস্থ হয়, আস্তে আস্তে আমরা খাবার শুরু করতে পারি, এবং মোটামুটি বাচ্চা প্রায় 10-12 দিন ভর্তি ছিল, তারপরে সুস্থ হয়ে বাড়ি যায়। তো এবার জানতে চাইবো মিজলস নিয়ে, বাচ্চাদের ক্ষেত্রে কি কি সিমটম আসে মিজল হলে? হ্যাঁ, মিজলস বা বাংলায় যেটা বলা হয় হাম। তো সিমটমস বলতে মেনলি 3টে: সর্দি কাশি, কাশি সর্দি, চোখ লাল হয় অনেক ক্ষেত্রে, আর জ্বর, আর র্যাশ, টিপিক্যাল র্যাশ। র্যাশ বলতে লাল 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 ছোপ 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 র্যাশ বেরোয়, সঙ্গে জ্বর, সর্দি কাশি থাকে। তো এগুলো হচ্ছে টিপিক্যাল এক্সাম্পল। এখনকার দিনে মিজলস অনেকটা কমে গেছে, ইউনিভার্সাল আমাদের ভ্যাকসিনেশন শুরু হওয়ার পর থেকে। এর ক্ষেত্রে ট্রিটমেন্ট কি রয়েছে? একই ট্রিটমেন্ট নাকি কিছুটা আলাদা? হ্যাঁ, ট্রিটমেন্ট বলতে বেসিক্যালি প্রথম হচ্ছে যে মিজলস আমাদের প্রথমে ডায়াগনোসিস করতে হবে, তাই তো? তো যে কোনো রকম ভাইরাস ইনফেকশন একই রকম সিমটমস নিয়ে আসতে পারে, সর্দি, কাশি, জ্বর এবং র্যাশ। তো যে কোনো রকম ভাইরাস ইনফেকশনে এগুলো হতে পারে। অন্য বিভিন্ন রকম জটিল রোগেও এই জিনিসগুলো আসতে পারে। ফিভার উইথ র্যাশ, জ্বরের সঙ্গে এই যে মিজলসের র্যাশটা বেরোচ্ছে, ওটা অন্য যে কোনো রকম রোগেও হতে পারে, খুব খারাপ রোগেও হতে পারে। তো প্রথম হচ্ছে যে আমাদের এটা ডায়াগনোসিস করা যায় মিজলস নাকি অন্য কিছু হচ্ছে। যদি দেখা যায় যে এটা ভাইরাস ইনফেকশন এবং লাইকলি টু বি মিজলস, তাহলে হচ্ছে সিমটোমেটিক ট্রিটমেন্ট। সিমটোমেটিক ট্রিটমেন্ট বলতে জ্বর জন্য জ্বরের ওষুধ, সর্দি কাশির জন্য সর্দি কাশির ওষুধ, এবং লক্ষ্য রাখা কোনো কমপ্লিকেশনস ডেভেলপ করছে কিনা। মিজলসে যেগুলো কমন কমপ্লিকেশনস হয় সেটা হচ্ছে 1 নম্বর ডায়রিয়া, 2 নম্বর হচ্ছে সেকেন্ডারি ইনফেকশন, নিউমোনিয়া, কানে ইনফেকশন, এইগুলো। তো জ্বর যদি পারসিস্ট করছে, 7 দিন 8 দিন পারসিস্ট করছে, বা বাচ্চার ডায়রিয়া হচ্ছে, তাহলে বুঝতে হবে যে এটা সিম্পল মিজলসে আটকে নেই, কোনো কমপ্লিকেশনসের দিকে যাচ্ছে। তো সেক্ষেত্রে কসাস থাকতে হবে। সেকেন্ড হচ্ছে যে যদি মনে হয় যে লক্ষণ দেখে, পার্টিকুলারলি যেটা আমরা ডাক্তাররা বুঝবো যে এটা মিজলসের সঙ্গে ফিট হচ্ছে না বা র্যাশ আছে, তাহলে আমাদের অন্যান্য যে জটিল রোগগুলোতে এই জিনিস হয় সেগুলো আমাদের এক্সক্লুড করতে হবে।
তো মোটামুটি এটাই চিকিৎসা, মানে বাবা মাদের জন্য এটাই মেসেজ যে হচ্ছে যদি ফিভার, র্যাশ, কাফ এগুলো থাকে তাহলে ডাক্তারবাবুর সঙ্গে কনসাল্ট করুন। যদি বাচ্চার জ্বর পারসিস্ট করছে, বাচ্চা ঝিমিয়ে যাচ্ছে, খুব হাই গ্রেড ফিভার আসছে, তাহলে হয়তো মেজিলস নাও হয়ে অন্য কিছু হতে পারে। এবার একটু কোভিডের দিকে আসবো। অনেক বাচ্চারই আমরা দেখেছি যে হয়েছে, তো সেই সময় বা কোভিডের পরে কি কি অসুবিধা তাদের হচ্ছে? ঠিক, কোভিডে বাচ্চাদের টিপিক্যাল কিছু কিছু সিমটমস হচ্ছে। এক হচ্ছে সর্দি কাশি, জ্বর, আর হচ্ছে অ্যাবডোমিনাল সিমটমস মানে পেটে ব্যথা, বমি, পাতলা পায়খানা। তো কোনো বাচ্চা জ্বরের সঙ্গে যদি বমি পায়খানা হচ্ছে বা জ্বরের সঙ্গে সর্দি কাশি হচ্ছে, সবকটাই কিন্তু কোভিডের জন্য হতে পারে। তো কোভিড ছাড়াও অন্যান্য ভাইরাসও এই একই জিনিস হতে পারে। তো বেসিক্যালি যদি জ্বর আসে, সঙ্গে সর্দি কাশি বা বমি পায়খানা হচ্ছে, খেয়াল রাখতে হবে যে কোভিডের টেস্ট করে অনেক সময় দেখতে হতে পারে যে কোভিডের পজিটিভ আসছে কি আসছে না। বাচ্চাদের ক্ষেত্রে ডিউরিং কোভিড ইনফেকশন, যখন কোভিড ভাইরাস শরীরে রয়েছে সেই সময় কিছু কিছু বেশিরভাগ ক্ষেত্রে ভর্তি হওয়ার প্রয়োজন পড়ে না, বাড়িতে ওষুধ নিলেই ঠিক হবে। কিছু কিছু ক্ষেত্রে শ্বাসকষ্ট হতে পারে, যেটাকে আমরা বলি ভাইরাল নিউমোনিয়া বা ARDS, সেই দিকে যেতে পারে, সেক্ষেত্রে ভর্তি হয়ে চিকিৎসার প্রয়োজন রয়েছে। বাট যেটা মোর কমনলি আমরা দেখছি গত 2-2.5 বছর ধরে, সেটা যে পোস্ট কোভিড কমপ্লিকেশন, বাচ্চাদের কোভিড হয়ে যাওয়ার 1-2 মাস পরে জ্বর আসছে এবং সেই জ্বরটা পারসিস্ট করছে। তখন দেখা যাচ্ছে মাল্টি সিস্টেম ইনফ্লামেটরি সিনড্রোম নামে একটা রোগ হচ্ছে, MISC বলে, মাল্টি সিস্টেম ইনফ্লামেটরি সিনড্রোম ইন চিলড্রেন, যেটা পোস্ট কোভিড কমপ্লিকেশন হিসেবে আমরা দেখছি। এবং গত 2-2.5 বছরে প্রায় 60-70টা বাচ্চা আমরা দেখেছি একই রোগে। তো সিমটমস কি? সিমটমস হচ্ছে জ্বর কমছে না, 6 দিন 7 দিন জ্বর কমছে না, বাচ্চার চোখ লাল হচ্ছে, বাচ্চার মুখ লাল হচ্ছে, বাচ্চা খুব ইরিটেবল, প্রচণ্ড রকম, মানে অন্য জ্বরে যতটা ইরিটেবল হয় তার থেকে অনেক বেশি ইরিটেবল, কোনো কিছু মানছে না, কন্টিনিউসলি ঘ্যান ঘ্যান করছে। তো এগুলো সিমটমস। ব্লাড টেস্ট করে এবং পার্টিকুলারলি হার্টের টেস্ট করে, ইকোকার্ডিওগ্রাফি করলে তখন ধরা পড়ছে যে না, এটা সাধারণ জ্বর নয়, এটা পোস্ট কোভিড কমপ্লিকেশন হিসাবে MISC হচ্ছে। এটাও কি খুবই সিভিয়ার হতে পারে? হ্যাঁ, এটা খুবই সিভিয়ার হতে পারে, এটাও মাল্টি অর্গান ডিসফাংশন হতে পারে, আবার অল্প মাইল হয়েও কিছু নাও হতে পারে। মানে খুব একটা কমপ্লিকেশন না, অল্প হলো সেটাও হতে পারে, আবার খুব সিভিয়ারও আমরা দেখেছি যেখানে মাল্টি অর্গান ডিসফাংশন হচ্ছে। এরকম পেশেন্ট দেখেছি যাতে হার্ট অলমোস্ট কাজ করছে না, কিডনি কাজ করছে না, বাট উইথ প্রপার ট্রিটমেন্ট এবং টাইমলি ট্রিটমেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট ইজ দ্য টাইম। যদি সময়ে ট্রিটমেন্ট পাই তাহলে বেশিরভাগ ক্ষেত্রে তারা সুস্থ হয়ে যাচ্ছে। তো এর জন্য কি মানে বাবা মাদের কিছু প্রিকশন নেওয়া? আমি প্রিকশনস বলবো যে কোনো বাচ্চা যদি জ্বর 5 দিনের বেশি পারসিস্ট করছে, আমরা ডাক্তারবাবুর সঙ্গে কনসাল্ট করুন এবং আমার সাজেশন হবে যে ব্লাড টেস্ট করুন, দেখুন কোনো কমপ্লিকেশন থেকে যাচ্ছে কিনা। মানে যেসব বাচ্চাদের কোভিড হয়েছে, কোভিড এবারে হয়েছে বলতে গেলে ম্যাক্সিমাম ক্ষেত্রে জ্বর আসলে তো সবসময় কোভিডের টেস্ট হচ্ছেও না বা করানোও হচ্ছে না। তো যদি অনেক সময় অ্যাসিমটোমেটিকও হচ্ছে, যে কোনো রকম লক্ষণ নেই বাট পরে কমপ্লিকেশন হচ্ছে। তো ইন এনি কেস যে কোনো বাচ্চা যদি জ্বর 5 দিনে বেশি পারসিস্ট করছে, পার্টিকুলারলি যদি গায়ে র্যাশ বেরোচ্ছে, চোখ লাল হচ্ছে এবং বাচ্চা প্রচণ্ড রকম ইরিটেবল হচ্ছে, তাহলে আমি সাজেস্ট করব আপনারা এই এন্টিটির কথা মাথায় রেখে কনসাল্ট করুন ডাক্তারবাবুর সঙ্গে। বাচ্চাদের ক্ষেত্রে এখন সাইকিয়াট্রিক প্রবলেম একটু বেশি দেখা যাচ্ছে, কারণ গত 2 বছর ধরে তারা বাড়িতেই রয়েছে। তো কি কি রকমের পেশেন্ট আপনারা এই ক্ষেত্রে পাচ্ছেন? প্রচুর রকম সাইকিয়াট্রিক প্রবলেম পাচ্ছি, এবং যেটা আগে হয়তো পাওয়া যেত 12-14 বছর বয়সী বাচ্চাদের মধ্যে, এখন সেটা 7-8 বছর পর্যন্ত এত ছোট বাচ্চাদের ক্ষেত্রেও সাইকিয়াট্রিক প্রবলেম পাচ্ছি। কি রকম সাইকিয়াট্রিক প্রবলেম? বাচ্চা বলছে আমার হাতে ব্যথা, আমার পায়ে ব্যথা, আমার মাথায় ব্যথা, আমার বুকে ব্যথা, কিন্তু টেস্ট করে দেখা যাচ্ছে কোনো সমস্যা নেই। তো এবং যখন দেখা যাচ্ছে যে তারা 2 বছর ধরে কন্টিনিউয়াসলি ঘরের মধ্যে বসে রয়েছে, স্কুলে যেতে পারেনি, বন্ধুদের সঙ্গে মিশতে পারেনি, এবং অনেক ক্ষেত্রে আসছে যে শ্বাসকষ্ট বলতে বাচ্চার পারসিভ একটা হচ্ছে যে আমার শ্বাসকষ্ট হচ্ছে, এবং যখন অ্যাটেনশন দেওয়া হচ্ছে তখন বেশি শ্বাসকষ্ট হচ্ছে, অ্যাটেনশন না দিলে শ্বাসকষ্ট কমে যাচ্ছে। তো দেখা যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে এগুলো কোনো কিছুই মানে কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না, সব কিছু নর্মাল, এক্সরে, ইকোকার্ডিওগ্রাফি, ECG, এভরিথিং নর্মাল। তো প্রচুর বাচ্চার এই একই লক্ষণ নিয়ে আসছে, এবং বাবা মাদের প্রচণ্ড রকম দুশ্চিন্তা। খুব স্বাভাবিক যে বাচ্চা বলছে শ্বাসকষ্ট হচ্ছে, বাচ্চা বলছে গা হাত পা ব্যথা হচ্ছে, বলছে বুকে ব্যথা হচ্ছে, তো বাবা মা তো চিন্তিত হবেনই, কিন্তু প্রচুর ক্ষেত্রে এগুলো দেখা গেল যে আলটিমেটলি সাইকিয়াট্রিক প্রবলেম
চেঞ্জ অফ প্লেস, একটু বাচ্চা ঘুরতে গেল, একটু আনন্দ পেলো, একটু বন্ধুর সঙ্গে মিশলো, এগুলো অনেক কমে যাচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে, খুব রেয়ার ক্ষেত্রে বাচ্চাদের ওষুধ লাগছে, সাইকিয়াট্রিক ওষুধ লাগছে, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে কাউন্সিলিং, প্রপার সাইকিয়াট্রিক কাউন্সিলিং করলে কমে যাচ্ছে সেরকম। এক্ষেত্রে বাবা মায়ের কি করণীয়? বাবা মায়ের করণীয় বলতে যে ভালো করে লক্ষ্য রাখা যে সত্যি এটা কোনো শরীরের রোগের জন্য হচ্ছে নাকি মন থেকে হচ্ছে। এটা বাবা মার পক্ষে, নন মেডিকেল পার্সনের পক্ষে সবসময় বোঝা সম্ভব না, বাট এই জিনিসটা অন্তত খেয়াল রাখা যে ডাইভার্ট করলে, মানে তাকে একটা কিছু খেলনা দিলাম, তাকে একটু কিছু অন্যদিকে নিয়ে গেলাম, জিনিসটা সম্পূর্ণভাবে কমে যাচ্ছে কি যাচ্ছে না। যদি এরকম হয় তো খুব লাইকলি টু বি সাইকিয়াট্রিক ইলনেস। বাট শুধু সেটা ভেবে বাড়িতে ফেলে না রেখে, বাড়িতে না রেখে ডাক্তারবাবুর সঙ্গে কনসাল্ট করুন। উনি আপনাদেরকে বেটার গাইড করতে পারবেন যে সত্যি কোনো সমস্যা হচ্ছে নাকি কোনো সাইকিয়াট্রিক প্রবলেম হচ্ছে। আমাদের ডাক্তারিতে একটা কথা আছে যে সাইকিয়াট্রিক প্রবলেম যদি বলতেও হয় তাহলে আমাদেরকে অন্যান্য কারণগুলো এক্সক্লুড করতে হবে, যে সত্যি কোনো কারণ রয়েছে কি নেই। তো মানে বা আমরা যেটা করতে পারেন, অযথা প্যানিক না করে ডাক্তারবাবুদের পরামর্শ নিয়ে ওনারা যেমন বলবেন সেরকম চলতে হবে। বাচ্চাদের ক্ষেত্রে হার্টেরও অনেক প্রবলেম দেখা দিয়ে থাকে, তো এই ক্ষেত্রে আপনারা কি রকম পেশেন্ট পান? বাচ্চাদের ক্ষেত্রে হার্টের যেটা মেন জিনিস আমরা পাই, মেন সমস্যা সেটা হচ্ছে কনজেনিটাল হার্ট ডিজিজ, মানে জন্মগত হার্টের সমস্যা। কখনো সেটা দেখা যায় যে ভিএসডি, ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট, এএসডি, অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট, পিডিএ, বা কোনো কমপ্লেক্স হার্ট ডিজিজ, যেটা কমপ্লেক্স কনজেনিটাল হার্ট ডিজিজ বলা হয়। তো ব্যাপার কি, মানে হার্টের 4টা প্রকোষ্ঠ থাকে, কখনো উপর দুটো প্রকোষ্ঠের মধ্যে ফুটো থাকে, সেটাকে এএসডি বলা হয়, নিচের দুটো প্রকোষ্ঠের মধ্যে ফুটো থাকে, সেটাকে ভিএসডি বলা আমরা হয়। আলোচনায় আসবো, সঙ্গে একজন দর্শক বন্ধু রয়েছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন। পারুল ঘোষ বলছি, আন্ডারগ্রাজুয়েট থেকে। হ্যাঁ বলুন। বলছি আমার বাচ্চার 1 মাস বয়স, জন্ডিস হয়েছে, খেতে পারছে না, কি করা যায়? বয়সটা একটু বলবেন? বয়সটা 1 মাস। কি হয়েছে? জন্ডিস? কিছু খেতে পারছে না, আর বাইরের থেকে গ্যাস আরো বেশি হচ্ছে। ঠিক আছে, আপনি দেখতে থাকুন অনুষ্ঠান। 1 মাস বয়সের বাচ্চা যদি জন্ডিস হয়, সেটা আপনাকে ইনভেস্টিগেট করতে হবে, ব্লাড টেস্ট করতে হবে কী ধরনের জন্ডিস, কেন জন্ডিস হলো। বাচ্চাদের এমনিতে একটু জন্ডিস হয় জন্মের পরে, 4-5 দিনের মাথায় এটা ইউজুয়ালি বাড়ে, তারপর আস্তে আস্তে 7-8 দিনের পর থেকে কমে যায়। আর যদি 1 মাস বয়সেও জন্ডিস পারসিস্ট করছে এবং আপনি যেটা বুঝতে পারছেন হয়তো, তাহলে তার মানে ভালো রকমই জন্ডিস থাকার কথা। কারণ আমরা ইউজুয়ালি বাচ্চাদের জন্ডিস চামড়ার রং থেকে এবং চোখের রং থেকে দেখে বুঝি। তো যদি মা নিজে বুঝতে পারছেন যে জন্ডিসটা বোঝা যাচ্ছে, মানে হলুদ হয়ে রয়েছে, তাহলে ব্লাড টেস্ট করতে হবে জন্ডিসটা কতটা আছে এবং কী ধরনের জন্ডিস, সেই অনুযায়ী পরবর্তী ধাপ নির্ধারিত হবে। আর 1 মাসের বাচ্চা যদি ভালো না খায়, সেটা একটা ডেঞ্জার সাইন, সেক্ষেত্রে ইমিডিয়েট কনসালটেশন প্রয়োজন। কারণ এত ছোট বাচ্চা, ইউজুয়ালি 1 মাস 2 মাস এই ধরনের বাচ্চাদের প্রথম ডেঞ্জার সাইন যেটা আমরা বলি সেটা হচ্ছে ভালো খাবে না, তার মানে তার মেজর কোনো প্রবলেম রয়েছে। সেটা ইমিডিয়েট কনসালটেশন এবং ডাক্তারবাবু দেখে ঠিক করবেন যে কী কী করতে হবে না করতে, বাট ইট ইজ ডেঞ্জার সাইন ভালো না খেলে। আমরা আলোচনা করছিলাম হার্ট ডিজিজ নিয়ে। হ্যাঁ, তো যেটা বলছিলাম যে বিভিন্ন রকম ফুটো থাকে হার্টের মধ্যে, কখনো হার্টের মধ্যে, কখনো হার্টের বাইরে, এবং কখনো কমপ্লেক্স থাকে, মানে খুব জটিল রকম রোগ। তো এগুলো আমরা পাই। বেশ কিছু ক্ষেত্রে তার ডেফিনিটিভ ট্রিটমেন্ট, ইন্টারভেনশন, যেটা মাইক্রো সার্জারি বলা হয়, সেটা ভাবে করা হয়, এবং কিছু কিছু ক্ষেত্রে যদি মেজর প্রবলেম থাকে সেক্ষেত্রে ওপেন হার্ট সার্জারি করতে লাগে বাচ্চাদের ক্ষেত্রে। আমি এখানে যেটা স্ট্রেস দেবো সেটা হচ্ছে যে এই হার্টের রোগগুলো বেশিরভাগ ক্ষেত্রে ডিউরিং প্রেগনেন্সি ডায়াগনোসিস করা সম্ভব হয়, এবং ভারতীয় যে নিয়ম আছে যে 24 সপ্তাহ পর্যন্ত কোনো মেডিকেল ইন্ডিকেশনে প্রেগনেন্সি টার্মিনেট করা যেতে পারে। যদি তার আগে ডায়াগনোসিস হয় এবং এরকম হার্টের রোগ হয় যেটার কোনো চিকিৎসা নেই বা বাচ্চা লং টার্ম সাফার করবে, সেক্ষেত্রে বাবা মা অনেক সময় এরকম অনেক দেখেছি যারা প্রেগনেন্সি টার্মিনেট করিয়েছেন। তো ফিটাল ইকোকার্ডিওগ্রাফি বলা হয়, ডিউরিং প্রেগনেন্সি বাচ্চার হার্টের ইউএসজি হয়, যেটা পেডিয়াট্রিক কার্ডিওলজিস্টরা করেন। তো সেটা করা যেতে পারে। যদি দেখা যায় যে না সেরকম কোনো, যদি কোনো হার্টের রোগ নেই তো ঠিকই আছে, যদি কোনো হার্টের রোগ থাকে, যদি দেখা যায় সেরকম কিছু না যা ট্রিটমেন্ট করলে বাচ্চা সুস্থ থাকবে, দেন প্রেগনেন্সি ক্যারি ইউজুয়ালি করা হয়। আর যদি দেখা যায় যে না এরকম খুব জটিল আছে, তখন বাবা মাকে একটা অপশন দেওয়া হয় যে আমরা প্রেগনেন্সি টার্মিনেট করার কথা ভাবতে পারেন। বাচ্চাদের ক্ষেত্রে আরো একটা সমস্যা আমরা দেখতে পাই যে কানে ব্যথা হচ্ছে।
তো কখন আমাদেরকে মানে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া দরকার? হ্যাঁ, কানে ব্যথা ইউজুয়ালি মোস্ট কমনলি যেটা পাওয়া যায় সেটা হচ্ছে সর্দি কাশির পরে। সর্দি কাশি হলো, তারপরে কানে ব্যথা শুরু হলো, খুব কমন। আমরা আলোচনায় আসবো, সঙ্গে একজন দর্শক বন্ধু রয়েছেন। নমস্কার, কে বলছেন? যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার জন্য দুঃখিত। হ্যাঁ, কানের এটা বলছিলাম। তো সর্দি কাশির পরে কানে ব্যথা খুব কমন। তার মোস্ট কমন কারণ হচ্ছে সর্দি কাশির জন্য আমাদের কানের ভেতরে টিউব থাকে, সেই টিউবটা ব্লক হয়ে যায়। সেই টিউবটা ব্লক হলে কানে ব্যথা হবে। তো কানে ব্যথা সেটার জন্য হতে পারে, কানে ব্যথা কানে ইনফেকশনের জন্য হতে পারে, যেটাকে বলা হয় ওটাইটিস মিডিয়া। তো যদি কানে ব্যথা হচ্ছে এবং ওটাইটিস মিডিয়া হয়ে থাকে, তাহলে কিন্তু কান ফুটো হয়ে পুঁজ বাইরে বেরিয়ে আসার সম্ভাবনা থাকে। তো সেই জিনিসটা অ্যাভয়েড করার জন্য আমাদেরকে প্রপার টাইমে প্রপারলি ট্রিটমেন্ট শুরু করতে হবে, উইথ অর উইদাউট অ্যান্টিবায়োটিক্স। বাট যদি আমরা আগে ডায়াগনোসিস করতে পারি যেটা কানে ইনফেকশনের দিকে যাচ্ছে বা কানে ইনফেকশন হয়েছে, তাহলে ট্রিটমেন্ট করলে প্রপারলি এই কান ফুটো হয়ে যে পুঁজ বেরিয়ে আসার ব্যাপারটা, সেটা অ্যাভয়েড করা যেতে পারে। আর অনেক রকমের স্কিন ডিজিজও হয়ে থাকে বাচ্চাদের, তো কি কি রকমের হয় বা কি কি সিমটম হয় যদি একটু বলতেন, কমনলি যেগুলো হয়? হ্যাঁ, খুব কমন যেটা হয় সেটা স্কেবিস। বাচ্চা প্রচণ্ড রকম হাত পা চুলকাচ্ছে, হাত মানে মেনলি রাতের দিকে হয়, দিনেও চুলকায়, রাতে প্রচণ্ড বেশি চুলকাচ্ছে। তো ওটা স্কিন ইনফেকশন হয়, যেটাকে বলে স্কেবিস। তো সেটা ট্রিটমেন্ট আছে, অয়েনমেন্ট দিলে ঠিক হয়ে যায়। তো প্রথম কথা ডায়াগনোসিস, এবং সেকেন্ড হচ্ছে স্কেবিস হলে সেক্ষেত্রে বাড়ির সবাইকে ট্রিটমেন্ট করতে লাগে, তার কারণ জার্মটা রয়ে গেলে পরে হতে থাকে, ওটা রিপিট হতে থাকে। সেকেন্ড যেটা আমরা দেখি সেটা হচ্ছে ফাঙ্গাল ইনফেকশন বা দাঁত, যেটা বাংলায় বলা হয় রিংওয়ার্ম বা ফাঙ্গাল ইনফেকশন। এটাও খুব কমন। বাচ্চাদের একটা জায়গাতে স্পটস হবে, সেই জায়গায় ইচিং হবে, গোল হয়ে থাকবে। তো ডাক্তারবাবুর সঙ্গে কনসাল্ট করলে মলম দিলে সেগুলো ঠিক হয়ে যায়। আর স্কিন যেটা প্রবলেম হয় সেটা বলুন। আর স্কিন যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে যে অ্যালার্জি রিলেটেড, ড্রাইনেসের জন্য। তো বিশেষ করে শীতকালে আমরা দেখি, তো স্কিন হাইড্রেট করতে হবে, স্নান করতে হবে, এবং যে কোনো ময়েশ্চারাইজিং লোশন আমরা ইউজ করলে এটা অ্যাভয়েড করা যায়। আর একটা যেটা খুব কমনলি আমি ফেস করি সেটা হচ্ছে যে সর্ষের তেল। সর্ষের তেল ম্যাক্সিমাম বাড়িতে ইউজ হয়, বাচ্চাদের মাখানো হয়। পার্টিকুলারলি ছোটো বাচ্চাদের ক্ষেত্রে এই প্রবলেমটা দেখেছি, সর্ষের তেল লাগানোর পরে গায়ে র্যাশ বেরিয়ে যাচ্ছে, মাথায় সাদা 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 চাপ চাপ ইয়ের মতো ড্যান্ড্রাফের মতো জমে যাচ্ছে। তো আমি সবসময় সাজেস্ট করি যে সর্ষের তেল অ্যাভয়েড করা। তো যদি কেউ ইউজ করেন তো খেয়াল রাখতে হবে যে এই জিনিসগুলো হচ্ছে কিনা, যদি হয় সেক্ষেত্রে সর্ষের তেল অ্যাভয়েড করতে হবে। এটা খুব কমন দেখা হয়, আমরা দেখি, এবং সেক্ষেত্রে বেস্ট হচ্ছে কোকোনাট অয়েল। কোকোনাট নারকেল তেল লাগালে ঠান্ডা লাগে না, নারকেল তেল লাগার জন্য সর্দি কাশি হয় না। বেস্ট বাচ্চাদের জন্য ভালো স্যুট করে নারকেল তেল, সেটা ইউজ করা যেতে পারে। এগুলোই মোস্ট কমনলি আমরা স্কিন এলিমেন্টস যেগুলো বাচ্চাদের ক্ষেত্রে দেখি। যে সর্ষের তেলের থেকে একটা কথা মনে পড়লো, অনেক বাচ্চাদের আমরা কাজল পরাতে দেখি। হ্যাঁ হ্যাঁ, একদমই ঠিক না। কাজল আমাদের খুব ইন্ডিয়ান ইয়েতে সিনারিওতে একটা প্র্যাকটিস হচ্ছে চোখে কাজল লাগানো, অনেক দেখেছি, অনেক বাচ্চাই আছে। তো আমরা বারণ করি, তার কারণ হচ্ছে যে কাজল থেকে চোখে খুব খারাপ ইনফেকশন হয়ে যায়। তো কাজল একদমই চোখে লাগাবেন না। যদি মনে হয় কিছু দিতে হবে কাজল, তাহলে কপালে বা কোনো একটা জায়গাতে লাগিয়ে দিন অল্প করে, বা চোখে লাগাবেন না। খুব কমন ইনফেকশন হয়েছে কাজল লাগানোর জন্য। হাতে আমাদের সময় আজকে আর একেবারেই নেই, কিন্তু যাওয়ার আগে আমি দুটো প্রশ্ন আপনার কাছে করব। প্রথমটি হচ্ছে ভ্যাকসিনেশন বাচ্চাদের জন্য কতটা জরুরি, আর ছোট সদ্য বাচ্চা তাদের কেয়ার কিভাবে আমরা নেব? ঠিক। তো প্রথম যেটা ভ্যাকসিনেশন আমরা দিই, মানে ইউজুয়ালি দেওয়া হয় বাচ্চাদের, সেটা হচ্ছে যে ভ্যাকসিন প্রিভেন্টেবল ডিজিজ যেগুলো রয়েছে সেগুলো অ্যাভয়েড করার জন্য। তার মধ্যে কিছু ভাইরাস ঘটিত আছে, কিছু ব্যাকটেরিয়া ঘটিত আছে। আমরা ভ্যাকসিনের কতটা ইম্পর্টেন্ট সেটা একটা রোগকে দেখলে আমরা বুঝতে, সেটা হচ্ছে স্মল পক্স। একসময় স্মল পক্স বিভীষিকা ছিল, গ্রামের পর গ্রাম উজাড় হয়ে যেত। তো উইথ ভ্যাকসিনেশন আজ সেই রোগটা পৃথিবীতে নেই, এরাডিকেটেড হয়ে গেছে কমপ্লিটলি। সেকেন্ড দুটো রোগ যেটা এরাডিকেশনের পথে রয়েছে, এক হচ্ছে পোলিও, অলমোস্ট এরাডিকেট হয়ে গেছে ভারত থেকে, আর সেকেন্ড হচ্ছে মিজলস। তো এই তিনটে রোগ যে অলমোস্ট আমরা এরাডিকেশনের পথে যাচ্ছি, একটা এরাডিকেট হয়ে গেছে, দুটো অলমোস্ট এরাডিকেশনের পথে যাচ্ছি, সেটা একমাত্র ভ্যাকসিনেশনের জন্যই সম্ভব হয়েছে। তো ভ্যাকসিন এতটাই ইম্পর্টেন্ট, এতটাই গুরুত্বপূর্ণ যে রোগকে সম্পূর্ণভাবে নির্মূল, মানে রোগটা আর হবেই না এরকম জায়গাতে আমরা যেতে পারি। কয়েকটা এক্সাম্পল দেবো, সেটা হচ্ছে যে নিউমোকক্কাল ভ্যাকসিনেশন, নিউমোনিয়া। আগে আমরা যেটা দেখা যেত খুব কমনলি বাচ্চাদের
নিউমোনিয়া এবং মেনিনজাইটিস মানে ব্রেনে ইনফেকশন যে ব্যাকটেরিয়া দিয়ে হতো সেটা হচ্ছে নিউমোকক্কাল, এবং সেটা ভ্যাকসিনেশনের পরে সেটা অলমোস্ট অনেকটা ইনসিডেন্স কমে গেছে। এতদিন পর্যন্ত মানে কিছু মাস আগে পর্যন্ত সেটা একমাত্র প্রাইভেট সেক্টরে পাওয়া যেত, এখন গভর্নমেন্ট নিয়ে এসছে ভ্যাকসিন, এবং আমি আশা করি গভর্নমেন্টের ইউনিভার্সাল ইমিউনাইজেশন হলে এই ইনসিডেন্স আরও কমবে। সেকেন্ড হচ্ছে যেটা আমি বলবো সেটা হচ্ছে টিউবারকুলোসিস বিসিজি ভ্যাকসিন দেওয়া হয় জন্মের সময়, এবং এটা দিয়ে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে টিবির যেটা সিভিয়ারিটি, টিউবারকুলোসিস যেটা খুব সিভিয়ার হতো সেটা কিন্তু অনেকটাই কমে গেছে। বেশ কিছু ভ্যাকসিন আমরা বাচ্চাদের দেওয়া হয়, যার মধ্যে কিছু সরকারিতে পাওয়া যায়, কিছু বেসরকারিতে পাওয়া যায়। তো যতটা সম্ভব ভ্যাকসিনেট বাচ্চাকে করা প্রয়োজন যাতে সেই রোগগুলো না হয় এবং হলেও অতটা সিভিয়ার না হয়। একটা খুব আমি এখানে স্ট্রেস করব, সেটা একটা ভ্যাকসিন হচ্ছে হেপাটাইটিস এ। হেপাটাইটিস এ এমন একটি রোগ যেটা হেপাটাইটিস এ ভাইরাস দিয়ে হয়, যার কোনো চিকিৎসা নেই। এটা ইউজুয়ালি উইথ সিমটোমেটিক ট্রিটমেন্ট ঠিক হয়ে যায়, বাট কিছু বাচ্চা আমি দেখেছি যেটা হেপাটিক ফেলিউরে গেছে, লিভার ফেলিউরে গেছে হেপাটাইটিস এ এর জন্য। তো হেপাটাইটিস এর জন্য লিভার ফেলিউর যদি হয় তার কোনো চিকিৎসা নেই লিভার ট্রান্সপ্লান্টেশন ছাড়া, লিভার প্রতিস্থাপন ছাড়া। বাট এই রোগটা সম্পূর্ণভাবে প্রতিরোধ করা যায় যদি হেপাটাইটিস এ ভ্যাকসিন নেওয়া হয়। তো এতটাই হচ্ছে আমাদের ভ্যাকসিনের ইম্পর্টেন্স। আর দ্বিতীয় প্রশ্ন এই ছিল যে সদ্য বাচ্চাদের কিভাবে যত্ন নেব? নবজাতক যে বাচ্চাদের, তাদের নতুন যারা বাবা মা হচ্ছেন ভয়ে থাকেন, কি করবেন কি না করবেন চিন্তা থাকে সব সময়, স্বাভাবিক সেটা। বাচ্চাদের ক্ষেত্রে কয়েকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, কয়েকটা লক্ষণ যেটা আমি বলবো যেটা খেয়াল রাখা উচিত যাতে আপনি বুঝবেন যে বাচ্চার মেজর কোনো প্রবলেম হচ্ছে কি হচ্ছে না। এক, বাচ্চা ভালো করে খাচ্ছে কি খাচ্ছে না। যদি বাচ্চা ভালো করে খায় জানবেন যে সেরকম খুব একটা মেজর হয়তো প্রবলেম নেই। তো বাচ্চা যদি ভালো করে খায়, সেটা ব্রেস্ট ফিড হতে পারে, সেটা ফর্মুলা ফিড হতে পারে, বাট ভালো করে খাবে। দিনে 6 থেকে 8 বার মিনিমাম পেচ্ছাপ করবে, ইউরিন আউটপুট খুব ইম্পর্টেন্ট, পেচ্ছাপ যাতে ঠিক থাকে। 3 নম্বর হচ্ছে বাচ্চার জেনারেল অ্যাক্টিভিটি, হাত পা ছুটে খেলছে কিনা। 4 নম্বর খাওয়ার পরে 1-1.5 ঘন্টা ঘুমোবে, এবং বাচ্চার ওজন বাড়বে, ভেরি ইম্পর্টেন্ট, বাচ্চার ওজন বাড়া। মাসে 750 গ্রাম থেকে 1 কেজির মতো যদি বাচ্চা ভালো করে খায় ওজন বাড়ার কথা। যদি সেটা হচ্ছে না বুঝতে হবে দুটো জায়গায় গন্ডগোল আছে, এক হয় খাচ্ছে না, অথবা যেটা খাচ্ছে সেটা গায়ে লাগছে না। তো কোথাও একটা যে গন্ডগোলটা আছে সেটা রেকটিফাই করার প্রয়োজন আছে। তো এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। সেকেন্ড সেটা হচ্ছে যে বাচ্চাদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, যাতে নোংরা না থাকে, ময়লা না থাকে, যেমন ডাক্তারবাবুদের কনসালটেশন করতে হবে, এবং বাট যেটা অ্যাটলিস্ট স্পঞ্জিং আমরা করতে পারি আরামসে, গা হাত মুছিয়ে দিতে পারি যাতে নোংরা জমে না থাকে শরীরে। আর সেটা হচ্ছে যে বাচ্চাদের যাতে ঠান্ডা না হয়ে যায়, তো বাচ্চাদের প্রপারলি কাভার করা যাতে ঠান্ডা না হয়ে যায়, আবার ঘেমেও না যায়। অনেক সময় দেখেছি যে এরকম বাচ্চা এসেছে যে খুব গায়ের টেম্পারেচার বেড়ে গেছে, তো ভাবছে জ্বর এসছে, কিন্তু দেখা গেলো যে বেশি র্যাপ করা হয়েছে, অতিরিক্ত 4টা 5টা 6টা ব্ল্যাঙ্কেট চাপিয়ে দেওয়া হয়েছে, তো তখন সেটার জন্য ঘেমে যাচ্ছে, জ্বর আসছে। তো সেটাও আমাদের কাম্য নয়। তো এটাই দেখা যায় বাচ্চা ঠান্ডা না হয় আবার ঘেমেও না যায়, এভাবে বাচ্চাকে আমাদেরকে রাখতে হবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আশা করি অনেকের অনেক প্রশ্নের উত্তর পেয়েছেন। আজকের মতো প্রোগ্রাম এখানেই শেষ করতে হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।